মীরার বৌভাতের দিন হঠাৎ করে একদল মাফিয়া এসে তার হাজবেন্ড সহ পরিবারের 4 পুরুষ সদস্যকেই নির্মমভাবে হত্যা করে। মুহূর্তের মধ্যে মীরাদের সাজানো সংসার চুরমার হয়ে যায়। কিন্তু অপরাধীরা হয়তো জানতো না দেওয়ালে পিঠ ঠেকে গেলে সাধারণ নারীরাও কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এবার এই 4 বিধবা মিলে ভয়ঙ্কর প্রতিশোধের খেলায় মেতে ওঠে। ওই মাফিয়াদেরকে চিরতরে শেষ করতে তারা বানাতে থাকে একের পর এক মাস্টার প্ল্যান। তবে তারা কি পারবে তাদের স্বামীদের মৃত্যুর প্রতিশোধ নিতে, নাকি শেষ পর্যন্ত ওই মাফিয়াদের জালেই ফেসে যাবে? সেটাই দেখবো আজকের গল্প কুইন্সে। চলুন তাহলে আর দেরি না করে টানটান উত্তেজনায় ভরপুর আজকের এই গল্পটা শুরু করা যাক। শুরুতে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি দেখানো হয়। সেখানে সকল মানুষ খুব আনন্দ করছিল। তখনই হঠাৎ কালী নামের লোক পকেটে পিস্তল নিয়ে সেখানে আসে। তাকে দেখে একজন জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো কালী? কিন্তু সে কিছু না বলেই সেখানে থাকা লোকেদের উপর গুলি চালাতে থাকে। মুহূর্তের মধ্যে আনন্দ উৎসব পুরো কান্নায় পরিণত হয়। তখনই মীরা নামের একটা মেয়ে ব্যাকগ্রাউন্ডে আমাদের বলতে থাকে, আমার 8 বছরের প্রেমের সম্পর্ক, এরপর বিয়ে হলো, কিন্তু সেদিন মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। হঠাৎই একটা গুলির আওয়াজ হলো। আমার চোখের সামনে আমার হাজবেন্ড, তার বাবা, দাদা, ভাই সবাইকে এক এক করে মেরে ফেলা হলো। অদ্ভুত ব্যাপার হলো কেউ তাদের বাঁচাতে এলো না। সেদিন রাতে পর পর 6টা গুলির আওয়াজ হয়েছিল। তারপরেও আমার স্বপ্ন ভাঙলো না। হয়তো স্বপ্নটা ভেঙে গেলেই ভালো হতো। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদের অনুষ্ঠানের আগের দৃশ্য দেখানো হয়। মীরার কিছুদিন আগেই বিয়ে হয়েছে। এখন সে নিজের ঘরে বসেছিল। তখনই সে প্রেগন্যান্সি টেস্ট করায় আর দেখে সে প্রেগনেন্ট। মীরা এই বিষয়টা নিয়ে কেন যেন একটু চিন্তিত ছিল। এরপরে আমাদের নীরমণি নামের একটা লোককে দেখানো হয়। সে তার ছেলে শঙ্করকে নিয়ে মীরার শ্বশুর বাড়িতে আসে। মীরার শাশুড়ি সাবিত্রী তাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল। নীরমণি এসেই সাবিত্রীকে জিজ্ঞেস করে, কেমন আছো বৌদি? সাবিত্রী বলে, এত বছর পর এসে জিজ্ঞেস করছো কেমন আছো? নীরমণি বলে, পুরো 24 বছর পর তোমাদের বাড়িতে এসেছি। আসলে নীরমণি আর সাবিত্রীর হাজবেন্ড মানিক আগে খুব ভালো বন্ধু ছিল, কিন্তু যেহেতু তারা দুজনেই বিরোধী দলের পার্টি করে, তাই তাদের দুজনের মধ্যে শত্রুতা হয়ে গেছে। তার থেকেও বড় কথা, মানিক খুব ভালো একজন মানুষ, কিন্তু নীরমণি খুব দুর্নীতিবাজ একজন মানুষ। তাই তাদের মধ্যে বেশি একটা মিল নেই। যাকে এখন 24 বছর পর নীরমণি কোনো একটা কারণে তাদের সাথে এখানে দেখা করতে এসেছে। তারা এখানে কথা বলছিল। ঠিক তখনই মীরা সেখানে চলে আসে। মীরাকে দেখে শঙ্কর অদ্ভুতভাবে তার দিকে তাকায়। এরপরই তারা সবাই ঘরে চলে যায়। তারা তখন নিজেদের মধ্যেই কথা বলতে ব্যস্ত। এখানে গৌতম নামের একজন এমএলএ মানিককে বলে, তুমি তো সামনে এমএলএর জন্য ইলেকশনে দাঁড়াবে, সেই কারণে তোমার বেশিরভাগ দিল্লিতে থাকতে হবে। তাই নীরমণি চাইছে এখানে তুমি যে এলাকাগুলো সামলাচ্ছ তার মধ্যে একটা এলাকা নীরমণি নিজে সামলাবে। কিন্তু মানিক তো এতে রাজি হচ্ছিল না। তখন গৌতম বলে, তুমি চিন্তা করো না, দরকার হলে তুমি সবকিছুর হিসাব রাখবে, কিন্তু তবুও তুমি নীরমণিকে এই এলাকাটা সামলানোর দায়িত্ব দিয়ে দাও। মানিক বলে, দেখো, আমি যদি এলাকাতে না থাকি তাহলে আমার ছেলেরা সবকিছু সামলে নিবে। তাছাড়া আমি কি জানি না তোমরা কেন এই এলাকা সামলাতে চাইছো? তোমরা নিজেদের এলাকার গরিব মেয়েদের পাচার করে দিয়েছ, আর এখন এই এলাকাতেও একই কাজ করবে। কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, আমি কখনো না এই কাজ করেছি আর না কখনো কাউকে করতে দিব। অর্থাৎ নীরমণি বিভিন্ন গরিব অসহায় মেয়েদের পাচার করে থাকে, আর এখন সে চাইছে মানিকের এলাকায় এসব করতে। যেহেতু এখানে অনেক বস্তির মেয়েরা আছে, তাই সে তাদের পাচার করে অনেক টাকা কামাতে পারবে। কিন্তু মানিক খুবই সৎ একজন মানুষ ছিল, তাই সে নীরমণিকে এক কথায় মানা করে দেয়। তখনই সেখানে মীরা চা নিয়ে আসে। মীরা তার হাজবেন্ড অর্জুনকে একটু বাইরে আসতে বলে। এদিকে মানিক নীরমণি সেখান থেকে উঠে যায়। অন্যদিকে মীরা ঘরে গিয়ে অর্জুনকে জানায় সে প্রেগনেন্ট। অর্জুন এই কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু মীরা একটু ভয় পেয়েছিল, কারণ তাদের বিয়ের পরের দিনই সে জানতে পেরেছে সে প্রেগনেন্ট। সাধারণত বিয়ের পরের দিনই তো আর কেউ প্রেগনেন্ট হয় না। তার মানে মীরা আগে থেকেই প্রেগনেন্ট ছিল। এখন টেস্ট করে শিওর হয়েছে। মীরা অর্জুনকে জিজ্ঞেস করে, বাড়ির সবাইকে এই খবর জানালে তারা রাগ করবে। অর্জুন বলে, রাগ করার কিছু নেই, আমাদের তো বিয়ে হয়েছে। অর্জুন মীরাকে বলতে থাকে, ঠিক আছে, বাড়ির সবাইকে এখন কিছু বলার দরকার নেই। আগে আমরা ব্যাঙ্গালোরে যাব, তারপর মাকে ডেকে সব কথা জানাবো। এখন যদি তাদের তোমার প্রেগনেন্সির কথা জানিয়ে দেই তাহলে তারা আমাদের এখান থেকে যেতেই দিবে না। মীরাও এতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় মানিকের পুরো পরিবার ফ্যামিলি ফটো তুলছে। নীরমণি সেখান দিয়ে যাওয়ার সময় অদ্ভুতভাবে তাদের দিকে তাকায়, এরপর সেখান থেকে চলে যায়। গাড়ি করে যাওয়ার সময় নীরমণির ফোনে লিপচা নামের একজন ফোন করে আর তাকে বলে, তোমার কাছে 7 দিন সময় আছে। 7 দিনের মধ্যে শিপমেন্ট না আসলে আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। অর্থাৎ তারা নারী পাচারের কথা বলছে। নীরমণি কথা শুনে খুব ভয় পেয়ে যায়। তখন গৌতম তাকে বলে, লোকটার থেকে টাকা নেওয়ার সময় তোমার এসব কথা মনে ছিল না, যে তোমার দ্বারা কিছুই হবে না? একটা কথা মনে রেখো, মানিক যতদিন বেঁচে আছে
ওই এলাকাতে তোমার কোনো অধিকার নেই, তুমি ওর সামনে কিছুই না। নীরমণি বলতে থাকে, আর কাল যদি সে পৃথিবীতে আর বেঁচেই না থাকে তাহলে? গৌতম অবাক হয়ে জিজ্ঞেস করে, আর বাড়ির মহিলাদের কি হবে? নীরমণি বলে, তাদের কি হবে, তারা আমাদের দেখেই ভয় পাবে, আর মানিকের স্ত্রী পুরো এলাকায় বলে বেড়াবে আমি মানুষের জন্য কত কাজ করে থাকি। এরপর আমাদের মীরা আর অর্জুনের রিসেপশনের দৃশ্য দেখানো হয়। এটা সেই অনুষ্ঠান ছিল যেটা আমরা গল্পের প্রথমে দেখেছিলাম। একটু পরই সেখানে গৌতম আসে, আর সে মীরা এবং অর্জুনকে গিফট দেয়। গৌতমের একটা ছেলে আছে, তার নাম বান্টি। বান্টি আবার অর্জুনের মেঝো ভাই শুভর সাথে কাজ করে। বান্টি আর শুভ কথা বলছিল, তখনই সেখানে গৌতম এসে হাজির। গৌতমকে দেখে শুভ সেখান থেকে চলে যায়। বান্টি তখন তার বাবাকে জিজ্ঞেস করে সে কেমন আছে। গৌতম জানায়, আমি ভালো আছি, তবে তুমি যা করবে একটু ভেবে চিন্তে করবে, সবসময় বুদ্ধি দিয়ে কাজ করবে। এখানে এটাও বোঝা যায় যে বান্টি যে শুভর সাথে কাজ করছে সেটা গৌতমের একেবারেই পছন্দ হয় না। যাক, এরপরই গৌতম সেখান থেকে চলে যায়। তখনই নীরমণি শঙ্করকে নিয়ে সেখানে আসে। এদিকে আবার আমাদের দেখানো হয় বান্টি আর শুভর স্ত্রী ঝুমার সম্পর্ক রয়েছে। এরপর আমাদের মানিককে দেখানো হয়, সে বস্তির কিছু মানুষকে খাবার দিচ্ছিল। মীরা তখন অর্জুনকে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। অর্জুন বলে, আসলে ওরা সবাই এখন যে বস্তিতে থাকে বাবা আগে সেখানে থাকতো, বাবার যে কোনো বিপদে তারা সবসময় এগিয়ে আসতো, তাই বাবাও এখন তাদের পাশে থাকে। দেখা যায় এদিকে মানিক সবাইকে খাবার দিচ্ছিল। তখন সে সবাইকে ভোলা নামের একজনের কথা জিজ্ঞেস করে। একজন জানায় ভোলা একটু কাজে আছে। মানিক বলে, ঠিক আছে, তাহলে তার জন্য তুমি খাবার নিয়ে যেও। মনে রাখবেন এই ভোলা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চরিত্র। তো সেই সময় আমাদের আবার কালীকে দেখানো হয়, সে একটা জায়গায় দাঁড়িয়ে ড্রিঙ্ক করছিল। এরপর হঠাৎই সে অনুষ্ঠানের মাঝখানে চলে আসে। মানিক তাকে দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। কালী শুধু মানিককে বলে আমাকে ক্ষমা করে দিবেন। এটা বলেই সে মানিককে গুলি করে দেয়। চারিদিকে তখন দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। একের পর এক গুলির আওয়াজ হচ্ছিল, কিন্তু এর মধ্যেই নীরমণি সেখানে বসে শান্তিতে খাবার খেতে থাকে। এদিকে ঝুমা ঘরে গিয়ে দেখে শুভকেও গুলি করে মেরে ফেলা হয়েছে। এটা দেখে সে অবাক হয়ে যায়। অন্যদিকে সাবিত্রী মানিকের লাশের পাশে বসে খুব কান্না করছিল। তখনই সেখানে নীরমণি চলে আসে আর বলে আমি দাদাকে মারতে চাইনি, কিন্তু আসলে কিছু করার ছিল না, সে মারা না গেলে আমি মারা যেতাম। এই কথা শুনে সাবিত্রী অবাক হয়ে যায়। নীরমণি বলে আমি তাকে ছোট একটা রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু সে সেটা রাখলো না, কিন্তু আমি জানি তুমি সেটা রাখবে। এই বলেই সে সেখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে আমাদের শঙ্করকে দেখানো হয়, সে অর্জুনের কাছে এসে তাকে বলে তুমি জানো ভাই বাবা আমাকে কালকে রাতে বলেছিল তোমাকে যাতে না মারি, কারণ তুমি তো কিছুদিন পরই বিদেশ চলে যাবে। কিন্তু আমার একটা কথা মনে হলো, তুমি যদি আবারও আমাদের থেকে বদলা নিতে আসো তখন কি হবে, তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকেও মারবো। এটা বলে সে তার লোককে বলতে থাকে অর্জুনকে মেরে ফেলতে। তাই সেই লোক মীরার চোখের সামনে অর্জুনকে মেরে ফেলে। এরপরে আমাদের নীরমণিকে দেখানো হয়, সে পুলিশের কাছে স্টেটমেন্ট দিচ্ছিল। নীরমণি বলে আমি খাবার খাচ্ছিলাম, হঠাৎই সেখানে গুলির আওয়াজ শুনে আমি বাইরে আসি আর দেখি মানিকের লাশ পড়ে আছে। আমার চোখের সামনে মানিকের বড় ছেলে উজ্জ্বল, মেজো ছেলে শুভ আর ছোট ছেলে অর্জুনকে কালি মেরে ফেলেছিল। পুলিশ এসব শুনে বলে কিন্তু শুভর লাশ ঘরে পাওয়া গেছে। নীরমণি বলে আপনি ঠিক বলেছেন, কিন্তু কালি মানিককে কেন মারলো আমি সেটাই বুঝতে পারছি না। তবে একটা কথা অবশ্যই জানি, সে যেই কারণে মানিককে মেরে থাকুক না কেন তাকে শাস্তি তো পেতেই হবে। স্টেটমেন্ট নেওয়া শেষ হলে পুলিশ নীরমণিকে বলে অনেক নাটক হয়েছে, এবার সত্যিটা বলুন স্যার, আপনি কেন মানিককে মেরেছেন। নীরমণি কিছুক্ষণ চুপ করে থেকে বলে তাকে আমি অনেক করে বুঝিয়েছিলাম এবার ইলেকশনে যাতে সে না দাঁড়ায়, কিন্তু সে আমার কথা শুনছিল না। যদি সে ইলেকশনে দাঁড়াতো আর এই এলাকাটা তার হয়ে যেত তাহলে আমার খুব অসুবিধা হতো। পুলিশ তখন জিজ্ঞেস করে তাহলে মেয়েদের কেন ছেড়ে দিয়েছেন। নীরমণি বলে ওরা যদি ভয় পায় তাহলে ওদের জন্য ভালো, আর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ওই ঘরে জ্যান্ত পুড়িয়ে মারবো। এই কথা শুনে পুলিশ অবাক হয়ে যায়। এরপর আমাদের দেখানো হয় মানিক আর তার 3 ছেলের লাশ একসাথেই শুইয়ে রাখা হয়েছে। তাদের স্ত্রীরা তাদের জন্য অনেক কান্নাকাটি করছিল, তাদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তারা কল্পনা করছিল। কিছুক্ষণ পরই উজ্জ্বলের মেয়ে রুচি সবার চিতায় আগুন দেয়। তখন সাবিত্রী তাদের একজন কর্মচারীকে বলে রুচিকে নিয়ে তুমি পাহাড়ে চলে যাও, এখানে তার অনেক বিপদ আছে, আমি কিছুতেই হারাতে চাই না। তখনই সেখানে নীরমণি চলে আসে। এখানে এসে সে সাবিত্রীকে বলে একটা ছোট্ট কাজ ছিল, দয়া করে বাইরে গিয়ে সবাইকে বলো যে আজকে থেকে তুমি তোমাদের পলিটিক্যাল পার্টির সকল দায়িত্ব আমার উপর দিয়ে দিয়েছ। তখন মীরা শঙ্করকে এখানে দেখে হঠাৎ করে তার কলার ধরে বলতে থাকে যে অর্জুনকে তুমি আমার চোখের সামনে মেরেছো, তুমি এটা কেন করেছো। এসব বলে কান্না করতে করতে সে বলতে থাকে
আমি পুলিশকে সবকিছু বলে দিব। সাবিত্রী তখন মীরাকে টেনে বলে, তুমি এরকম কিচ্ছু করতে পারো না, না হলে সবকিছু শেষ হয়ে যাবে। মীরা বলে, শেষ হওয়ার আর কি বাকি আছে? সাবিত্রী তখন কান্না করতে করতে বলে, আমি আর লাশ দেখতে পারবো না, তাই এখন চুপ করে থাকো। নীরমণি তখন মীরাকে বলে, তুমি একটু শান্ত হও, জানি এই সময় মাথা ঠিক রাখা যায় না, তবুও নিজেকে সামলে নাও। এদিকে আমাদের ভোলাকে দেখানো হয়, সে খুব তাড়াতাড়ি করে মানিকের অন্তিম সংস্কারে আসছিল, কিন্তু নীরমণির লোকেরা তাকে বাইরে আটকে দেয়। ভোলা তাদের বলতে থাকে, মানিক আমার বাবার মতো ছিল, আমাকে ভেতরে যেতে দাও। তাকে তখনও ভেতরে যেতে দেওয়া হয় না। এদিকে সব কাজ শেষ করে সরকার বাড়ির বউরা যখন গাড়িতে উঠছিল, তখনই ভোলা সাবিত্রীকে বারবার ডাকতে থাকে আর বলতে থাকে, বড় মা, তুমি শুধু একবার নাম বলো, এইসব কে করেছে, আমি সবাইকে দেখে নিব। তখনই ব্যাকগ্রাউন্ডে মীরা আমাদের বলে, আমি ভোলা নামটা আগেও শুনেছিলাম, কিন্তু তাকে কখনো দেখিনি। শুনেছিলাম সে একটা বস্তির ছেলে, আমার শ্বশুরকে নিজের বাবার মতো শ্রদ্ধা করত। নীরমণির বিরুদ্ধে চিরকাল আওয়াজ তুলে এসেছে সে, শুনেছি এটার জন্য অনেক মারও খেয়েছে, কিন্তু সে কখনোই থেমে থাকেনি। আজকে এত লোকের মাঝখানে আমি শুধু তার চোখেই বদলার আগুন দেখেছি। এরপর আমাদের গৌতমকে দেখানো হয়, সে নীরমণির কাছে গিয়ে বলে, তোমার সাথে আমার কথা হয়েছিল যে তুমি শুধু মানিককে মারবে, তাহলে সবাইকে মারার কি দরকার ছিল? তার উপর বউগুলোকে কেন বাঁচিয়ে রেখেছো? এখন সাবিত্রী যদি ভোটে দাঁড়ায়, তাহলে আমার বাপেরও সাধ্য নেই তাকে হারানোর। এসব করার আগে আমাকে জিজ্ঞেস করো না কেন? নীরমণি বলে, মানিককে তুমিও মারতে চেয়েছিলে, আমিও মারতে চেয়েছিলাম, আমি তাকে মেরে ফেলেছি, কিন্তু তার ছেলেদের যদি বাঁচিয়ে রাখতাম তাহলে তারা আমার পেছনে লেগে থাকতো, তাই তাদেরকেও মেরে ফেলেছি। আর বউদের কথা ওসব তুমি চিন্তা করো না, তারা নিজেদের মুখ বন্ধ রাখবে, আর পুলিশও আমাদের কিচ্ছু করবে না। গৌতম বলে, কিন্তু আমার তো সরকারকে কিছু একটা জবাব দিতে হবে। নীরমণি বলতে থাকে, তুমি শুধু এখন মাথা ঠান্ডা রাখো। এরপর সে সেখান থেকে বেরিয়ে শঙ্করকে বলে যে 4জন মহিলাকে এমন ভাবে ভয় দেখাও যাতে তারা একটা ছোট্ট পিন পড়ার শব্দতেও ভয় পেয়ে যায়। এদিকে আমাদের মীরাকে দেখানো হয়, সে তার বাবার সাথে পুলিশ স্টেশনে আসে নীরমণির বিরুদ্ধে কেস করতে, কিন্তু পুলিশ তাকে বলে, আপনাদের কাছে কোনো প্রমাণ নেই, তাছাড়া আপনার বয়স এখনো খুব কম, এই শহর ছেড়ে নিজের শহরে চলে যান, সেখানে নতুন করে জীবন শুরু করুন, এসব কেস করে কোনো লাভ হবে না, খামোখা ঝামেলা। মীরা তো পুলিশের কথায় খুব রেগে যায়, কিন্তু তার বাবা তাকে বাইরে নিয়ে গিয়ে বুঝিয়ে বলে যে, দেখো, যদি ওরা 4জনকে মারতে পারে তাহলে আমাকে তোমাকেও মারতে পারবে, তাই মাথাটা ঠান্ডা করো। তখনই পুলিশ স্টেশনে কালী চলে আসে, সে এসেই পুলিশকে বলে, আমি সাহেব আর তার ছেলেদেরকে মেরেছি। তখন মীরা ভেতরে আসে আর পুলিশ কালীকে জিজ্ঞেস করে, তোমাকে তাদের মারার জন্য কে আদেশ দিয়েছিল? কালী বলে, কেউ বলেনি, আমি নিজেই মেরেছি। মীরা তখন কালীকে বলে, তুমি মিথ্যা কেন বলছো? কিন্তু কালী তখন চুপ করে থাকে। এরপর মীরাকে তার বাবা বাড়ি নিয়ে আসে। মীরা অর্জুনের একটা শার্ট নিয়েই বসেছিল, তার বাবা তখন এসে বলে, আমি আমাদের জন্য টিকিট বুক করেছি, আজকে রাতেই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু মীরা তার বাবাকে বলে, আমি আজ রাতটা এখানেই থাকতে চাই বাবা। কথা বলেই সে খুব কান্না করতে থাকে। এদিকে পুলিশ কালীকে জিজ্ঞেস করে, তুমি সরকার বাড়ির 4জনকে কেন মেরেছ? কালী জানায় তারা অবৈধ কাজ করত, তবে আমি যখন এটা জানতে পেরেছিলাম তখন আমি তাদের সাথে কাজ করতে মানা করে দিয়েছি। তারা আমাকে টাকারও লোভ দেখিয়েছে, কিন্তু রাজি হয়নি, তারা আমাকে ধমকিও দিতে লাগে, এরপর তাই আমি তাদেরকে মেরে ফেলেছি। তখন দেখা যায় কালীর মেয়ে রানীও তার সাথে দেখা করতে আসে। পুলিশ তাকে কালীর সাথে দেখা করতে দেয়। কালী তাকে জিজ্ঞেস করে, নীরমণি তোমাকে টাকা দিয়েছে? রানী বলে, তারা আমাকে টাকা দেয়নি, আমি তাদের বাড়ির সামনে গিয়েছিলাম, তারা বলেছে কোনো টাকা দিতে পারবে না, তার উপর আমি যদি কোনো কথা বলি তাহলে আমাদের ঘরে আগুন লাগিয়ে দিবে। কালী এসব শুনে বলে, তো তুমি কি তাদেরকে বলেছো যে আমি পুলিশকে সব বলে দিব? রানী বলে, হ্যাঁ আমি বলেছি, কিন্তু তারা আমার কোনো কথাই শুনলো না, পাত্তাই দিল না। পুলিশ তখন কালী আর রানীর সব কথা শুনছিল, কিন্তু তারও কিচ্ছু করার নেই, তাই সে চুপ করে থাকে। এদিকে আমাদের সরকার বাড়ির বউদের দেখানো হয়, সাবিত্রী সবার জন্য খাবার নিয়ে আসে। মীরা সেখানে এলে সাবিত্রী তার সব বৌমাদের বলে, আমার যখন 17 বছর তখন আমি এই বাড়িতে বিয়ে করে এসেছিলাম, এরপর উজ্জ্বল, শুভ আর অর্জুন হলো, ওদের সবাইকে সামলাতে সামলাতে আমি কখনো আমার বাপের বাড়িতে যেতে পারিনি। কিন্তু তোমরা এখনো ছোট, তোমাদের সামনে এখনো পুরো জীবন রয়েছে, তোমরা এখান থেকে চলে যাও, আমি আর কাউকে হারাতে চাই না, আমি বাকি জীবনটা এখান থেকেই পার করে দিব। তখন মীরা সবার সামনে বলে, আমি প্রেগনেন্ট। এই কথা শুনে তারা সবাই অবাক হয়ে যায়। মীরা বলে, অর্জুন এই কথা জানতো, ভেবেছিলাম আমরা আপনাদেরকে পরে জানাবো।
এই বলে সে অঝরে কান্না করতে থাকে। অন্যদিকে আমাদের নীরমণিকে দেখানো হয়, সে মিডিয়ার সামনে এসে বলছিল, আমার বন্ধু গাছ খুব পছন্দ করত, তাই তার আর তার ছেলেদের জন্য আমি 4টা গাছ লাগিয়েছি। আর আমি আপনাদের কথা দিচ্ছি, আমার বন্ধুর অসম্পূর্ণ স্বপ্নগুলো এখন আমি পূরণ করব। তো এভাবেই সে নাটক করতে থাকে। এদিকে আমাদের বান্টিকে দেখানো হয়, সে ঝুমার রুমে আসে শুভর কিছু জিনিস নিতে। ঝুমা তাকে বলে, আমি সব সময় চাইতাম শুভ যাতে আমাদের সম্পর্কের কথা না জানতে পারে, কিন্তু সে এভাবে মারা যাবে সেটা আমি কখনো ভাবিনি। বান্টি তখন তাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তাদের এভাবে কথা বলতে মীরা দেখে ফেলে, কিন্তু সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপরই বান্টি বাথরুমে যায়, তখন গৌতম তাকে ভয়েস দেয়। বান্টিও সেটা শুনতে নেয়, কিন্তু সে ভুলে গিয়েছিল তার ফোনের সাথে শুভর ঘরে থাকা সাউন্ড বক্সটা কানেক্টেড ছিল। গৌতমের ভয়েস সাউন্ড বক্সে জোরে জোরে তখন বাজতে থাকে, যেখানে সে বান্টিকে বলেছিল, তোমার কি দরকার ছিল শুভকে মারার, শুধু শুধু একটা মহিলার জন্য তাকে মারলে। ঝুমা এই কথা শুনে অবাক হয়ে যায়। বান্টি কল্পনা করে ঘরের ভেতর সে শুভকে মেরেছিল। এদিকে সাউন্ড বক্সের কথাগুলো মীরাও শুনতে পায়। বান্টি ওয়াশরুম থেকে বেরিয়ে এলে ঝুমা তাকে জিজ্ঞেস করে সে কেন শুভকে মেরেছে। বান্টি বলে, বেশ করেছি, মেরেছি, আমি সারা জীবন সেকেন্ড অপশন হয়ে থাকতে পারবো না। কিন্তু ঝুমা তাকে গালি দিচ্ছিল, যেটা তার একেবারেই সহ্য হয় না, তাই সে ঝুমাকে মারার চেষ্টা করে। কিন্তু সেই সময় মীরা এসে সেখানে আরো একটা বন্দুক দেখে, তাই সে ঝুমাকে বাঁচাতে বান্টিকে গুলি করে মেরে ফেলে। এরপর সবাই লাশের পাশে বসেছিল। সাবিত্রী সবাইকে বলে, বান্টি খুব ভীতু একটা ছেলে, ছোটবেলা থেকে রক্ত দেখলে খুব ভয় পেত। ঝুমা তখন বলতে থাকে, আসলে শুভর খুব মাথা গরম ছিল, আমি তাকে সামলাতে পারতাম না, কিন্তু বান্টি তাকে সবসময় সামলে নিত, তাই আমি বান্টির প্রতি দুর্বল হয়ে পড়েছি। এরপর সে সাবিত্রীকে বলে, মা আমাকে প্লিজ ক্ষমা করে দিন। উজ্জ্বলের স্ত্রী কঙ্কনা কথা বলতে পারত না, সে ইশারা দিয়ে মীরাকে জিজ্ঞেস করে, এখন তারা কি করবে। মীরা বলে, আমাদের মরতে হবে, আর না হলে মারতে হবে। সাবিত্রী বলে, বদলা যেহেতু নিতে হবে, তাহলে শুধুমাত্র যারা আমাদের স্বামীকে মেরেছে এদেরকে মেরে ফেললে হবে না, যে কারণে মেরেছে সেই কারণটাও পুরো শেষ করে দিতে হবে। মানিক থাকলে এটাই করত। এরপর তারা সবাই বান্টির লাশটা একটা কাগজে পেঁচিয়ে নেয়, পকেটে যত কাগজপত্র ছিল সব বের করে নেয়, আর তার ফোনটা নিজেদের কাছে রেখে দেয়। এরপর মীরা ভোলাকে ফোন দেয়, ভোলা এলে তাকে মৃতদেহ দেখায়। এরপর তারা প্ল্যান করে যে নীলমণির হোটেলের আশেপাশে কোথাও বান্টির লাশ ফেলে আসবে। তারা সবাই বেরিয়ে পড়ে, কিন্তু লাশ ফেলে দিয়ে সেখান থেকে আসার সময় সিকিউরিটি গার্ড তাদের প্রায় দেখেই ফেলছিল। তখনই ভোলার একটা লোক সেখানে ট্রাক নিয়ে আসে মাল ডেলিভারি করবে বলে, অর্থাৎ মদ। তাই সিকিউরিটি গার্ড তার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে যায়। সেই সময় মীরা সহ বাকি সবাই সেই ট্রাকে উঠে পড়ে। এরপর বাহানা করে তারা সেখান থেকে চলে যায়। পরের দিন সবাই নীলমণির হোটেলের পাশের পুকুরে বান্টির লাশ পায়। পুলিশ মিডিয়া সবাই সেখানে চলে আসে। এদিকে গৌতম এখন শঙ্করকেই সন্দেহ করছিল। গৌতম তার অ্যাসিস্ট্যান্টকে নীলমণিকে ফোন করতে বলে, কিন্তু সে জানায় নীলমণি আর তার ছেলে দুজনের ফোনই বন্ধ আসছে। এদিকে আমাদের নীলমণি আর শঙ্করকে দেখানো হয়, তারা লিপচার সাথে কথা বলতে এসেছিল। নীলমণি বলে, 14 জন মেয়ে আমরা পেয়ে গেছি, বাকিটারও ব্যবস্থা হয়ে যাবে। লিপচা বলে, যদি ব্যবস্থা না হয় তাহলে তোমাদের ব্যবস্থা আমি করব। এদিকে পুলিশ আসে সরকার বাড়ির বউদের সাথে কথা বলতে, কারণ পুলিশ এখন তাদেরও সন্দেহ করছিল। মীরা পুলিশকে জিজ্ঞেস করে, আপনি আমাদের উপর সন্দেহ কেন করছেন। পুলিশ বলে, আমি তো আপনাদের উপর সন্দেহ করছি না, আমি শুধু আপনাদের খোঁজ খবর নিতে এসেছি। আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে কি আমি আপনাদের বাড়ি ঘুরে দেখতে পারি। সাবিত্রী তখন অনুমতি দিয়ে দেয়। পুলিশ কিছুক্ষণ পুরো বাড়ি ঘুরে দেখে। এরপর ঝুমার ঘরে আসে, সেখানে সে কিছুক্ষণ মেঝেতে দেখতে থাকে। মীরা আর ঝুমা সেখানে এলে পুলিশ তাদের বলে, আপনাদের বাড়ি থেকে সকল চাকর চলে গেছে, তারপরে আপনারা বাড়িটা কি সুন্দর করে পরিষ্কার করে রেখেছেন। মীরা তখন বলে, আপনার দেখা শেষ হলে এখান থেকে চলে যেতে পারেন। পুলিশ তাকে বলে, চলে যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই। মুভিতে যখন নায়কের দিকে হাজারটা তলোয়ার আসতে থাকে তারপরেও নায়কের কিচ্ছু হয় না, কিন্তু এটা বাস্তব জীবন। এখানে যদি তলোয়ার বের করেন তাহলে তার ঢাল আপনাদের তৈরি করে রাখতে হবে। আসলে পুলিশ হয়তো বুঝতে পেরেছে বান্টিকে এরা সবাই মিলে মেরেছে। এরপর আমাদের নীলমণিকে দেখানো হয়, সে আর শঙ্কর আসছিল। তখনই তাদের লোক তাকে ফোন দিয়ে বান্টির কথা জানায়। শঙ্কর এ কথা শুনে খুব অবাক হয়ে যায়। সে নীলমণিকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় এটা কার কাজ হতে পারে, সেই 4 জন বিধবার কাজ নাকি। নীলমণি বলে, না, তাদের এত সাহস হওয়ার কথা না, তারপরেও তাদের সন্দেহের খাতা থেকে বাদ দেওয়া যাবে না। এরপর আমাদের সেই পুলিশকে দেখানো হয়। সে দেখে রানী এখনো পুলিশ স্টেশনের বাইরে বসে আছে। পুলিশের তাকে দেখে খুব মায়া হয়। সে গিয়ে বলে,
তোমার বাবা তো এখানে নেই, জেলে চলে গেছে, কিন্তু তুমি কি সকাল ধরে খাবার খেয়েছো? রানী বলে না। পুলিশ তখন তাকে কিছু টাকা দেয়, কিন্তু সে টাকা না নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রাতের বেলা মীরা তার বাচ্চার সাথে কথা বলছিল। মীরা তার বাচ্চাকে বলে, তুমি চিন্তা করো না, তুমি এই পৃথিবীতে আসার আগেই সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই হঠাৎ তারা বাইরে থেকে গুলির আওয়াজ পায়। তারা দ্রুত বাইরে গিয়ে দেখে শঙ্কর তাদের বাড়ির গেটে আগুন লাগিয়ে দিয়েছে, আর জোরে জোরে চিৎকার করে তাদের বলতে থাকে, যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাদেরকেও এভাবে আগুনে পুড়িয়ে দেব। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। বাড়ির মহিলারা তখন বাইরে আসে। মীরা সবাইকে বলে, পুলিশ ঠিক কথা বলেছিল, আমাদের শুধু লড়াই করলেই হবে না, ঢাল প্রস্তুত করে রাখতে হবে। এর পরের দিন আমাদের রুচিকে দেখানো হয়। রুচি নীরমণির নাতি আদিত্যর সাথে দেখা করে আর তাকে বলে, তোমার দাদা তোমার জন্য কিছু একটা পাঠিয়েছে। আদিত্য বলে, আগে তুমি আমার সাথে কথা বলতে না, কিন্তু এখন বলছো, তাই আমার খুব ভালো লাগছে। রুচি তখন তাকে গাড়ি পর্যন্ত নিয়ে যায়। দেখা যায় মীরার লোকেরা আদিত্যকে কিডন্যাপ করে নেয়। এই সবকিছু রুচি আর মীরাদেরই প্ল্যান ছিল। অন্যদিকে মীরা সহ বাকি সবাই চলে আসে বান্টির শেষ কৃত্যতে। তখন ঝুমা মীরাকে বলে, তুমি একদম ঠিক কাজ করেছিলে, ওদিন যদি বন্দুক আমার হাতে থাকতো আমিও একই কাজ করতাম। এদিকে গৌতম এসে নীরমণিকে বলে, তোমার কি মনে হয় তুমি আমার ছেলেকে মেরে ফেলবে আর আমি তোমাকে কিছুই বলবো না? আমাকে ওই মহিলাদের মতো পেয়েছো নাকি? নীরমণি গৌতমকে বলে, তুমি শান্ত হও, যে কাজটা করেছে সে খুব ভেবে চিন্তেই করেছে। সে চাইছে আমাদের দুজনের মাঝে ঝগড়া হোক, তাই এখন মাথা ঠান্ডা করে আমাদের কাজ করতে হবে। দেখা যায় জানালা দিয়ে এই সব কথা মীরা শুনছিল। মীরা তখন ভোলাকে ফোন দিয়ে বলে, নীরমণিকে ফোন করো, আমি লাইনে আছি। ভোলা তখন নীরমণিকে ফোন দিয়ে বলে, তোমার নাতি আমাদের কাছে আছে, তোমাকে একটা ভিডিও পাঠাচ্ছি। এটা বলেই সে ফোন কেটে দেয়, সিমটা বন্ধ করে দেয়। এখন এটা শুনে নীরমণির খুব রাগ হয়। সে ভাবতে শুরু করে গৌতম তার ছেলের মৃত্যুর বদলা নিতে নীরমণির নাতিকে কিডন্যাপ করেছে। তাই সে গৌতমের দিকে বন্দুক তাক করে আর জিজ্ঞেস করে, তার নাতি কোথায়? গৌতম বলে, আমি জানি না। এভাবেই তাদের দুজনের মাঝখানে ঝামেলা হতে থাকে। আর এইদিকে মীরা এই সবকিছু দেখে খুব খুশি হয়। এরপর তারা সবাই যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সাবিত্রীকে মিডিয়ার লোকেরা জিজ্ঞেস করে যে, কিছুদিন আগে আপনাদের পরিবারের উপর এত বড় ঝড় গিয়েছে, এখন আবার বান্টি মারা গেছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? সাবিত্রী বলে, ছোটবেলা থেকে উজ্জ্বল, শুভ, অর্জুন, বান্টি, শঙ্কর সবাই একসাথে আমাদের বাড়িতে খেলাধুলা করত। ওরা আমাদের পরিবারের মতো। যেভাবে নীরমণি আর গৌরব আমার দুঃখের সময় আমার পাশে ছিল, আমিও সব সময় তাদের পাশে থাকব। এরপর শঙ্কর এসে নীরমণিকে বলে, বাবা তুমি যাই বলো না কেন, আদিত্যকে কিডন্যাপ করার পেছনে গৌতমের কোনো হাত নেই। মার্কেটে খবর আছে ওই বস্তির ছেলেরা মিলে সেই বিধবাদেরকে সাপোর্ট দিচ্ছে, আর ওই বিধবারাই হয়তো এই কাজগুলো করেছে। বাবা শোনো, তুমি শুধু আমাকে অর্ডার করো, ওই মহিলাদেরকে বাড়ি গিয়ে আমি মেরে দিয়ে আসবো। নীরমণি বলে, 3 দিন হয়ে গেছে আমার নাতির কোনো খবর নেই। এই কাজগুলো যেই করে থাকুক তার কাছে আমার নাতি আছে, আমি তার কোনো ক্ষতি হতে দিতে পারি না। আমাদের সকল লোককে লাগিয়ে দাও আদিত্যকে খোঁজার জন্য। আমি 24 ঘন্টার মধ্যে আদিত্যকে চাই। তারপরে যার সাথে যা ইচ্ছা তুমি তাই করো, আমি তোমাকে কিচ্ছু বলবো না, তবে আদিত্যকে পাওয়ার আগে কিচ্ছু নয়। শঙ্করের পর সেখান থেকে চলে যাবে তখনই নীরমণি তাকে বলে, আমার ধারণা অনুযায়ী আদিত্য এখনো পাহাড়ে আছে, তাই সেখানে বেশি খোঁজ করো। এদিকে আমাদের আদিত্যকে দেখানো হয়, সে এখন একটা গাড়িতে ছিল, সেখানে রুচিও ছিল। আদিত্য তাকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এমনটা কেন করেছো? রুচি তাকে বলে, আমাকে ক্ষমা করে দিও, তুমি তোমার বাড়ির ব্যাপারে অনেক কিছু জানো না, আমি তোমাকে সেটা বলতেও চাই না, তাই প্লিজ এখন খেয়ে নাও। আমি তোমাকে কথা দিচ্ছি কিছুদিন তুমি আমার সাথে এখানে থাকো, এরপর তুমি মুক্ত হয়ে যাবে। এরপর আমাদের ভোলা আর মীরাকে দেখানো হয়। মীরা ভোলাকে বলে, আমাদের যা করার একটু তাড়াতাড়ি করতে হবে। ভোলা বলতে থাকে, সবকিছু করার আগে আপনার নীরমণির ক্ষমতা সম্পর্কে জানা উচিত। নীরমণির অনেকগুলো শ্রমিক আছে যারা শুধু তার জন্য কাজ করে থাকে, আর এই লোকগুলো এতটাই খারাপ যে কিছু টাকার জন্য নিজেদের ঘরের মা বোনকেও তারা বিক্রি করে দেয়। নীরমণি অনেকদিন আগে হিউম্যান ট্রাফিকিং এর কাজ শুরু করেছিল। বড়বাবু অর্থাৎ মানিকবাবু তাকে অনেকবার আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। বাজারে এও খবর আছে যে নীরমণি এবার কাঠমান্ডু নামের একটা গ্যাং এর সাথে একটা ডিল করেছে। সেই ডিলে ডলারে পেমেন্ট হয়েছে, তাই সে পাগলের মতো মেয়ে খুঁজছে। বড়বাবু বেঁচে থাকলে হয়তো এটা সম্ভব হতো না, তাই তো তাকে মেরে ফেলেছে। আসলে এই শহরে টাকা ঢাললে সবকিছু করা যায়। দেখেননি কালীর মতো একটা লোককে তারা টাকা দিয়ে কিনে ফেলেছে। পুলিশ, পলিটিশিয়ান সবাইকে তারা টাকা দিয়ে কিনে রেখেছে। মীরা এসব শুনে বলে, তার মানে নীরমণির মাথার উপর থেকে যদি কাঠমান্ডু গ্যাংয়ের হাত সরে যায়
তাহলে সে একদম দুর্বল হয়ে পড়বে, তাই তো? ভোলা জানায় হ্যাঁ, একদম সত্যি কথা। তখনই ভোলার একটা লোক তাকে ডাকে, কারণ তারা নীলমণির একটা ছেলেকে ধরেছিল, কিন্তু সে মুখ খুলছিল না। তবে এখন লোকটার আঙুল কেটে দেওয়াতে ছেলেটা মুখ খুলতে রাজি হয়েছে। মীরা যখন গিয়ে ছেলেটার কাটা আঙুল দেখে তখন তার বেশ অস্বস্তি লাগতে থাকে, কিন্তু এরপরেও সে সাহস করে সেখানে দাঁড়িয়ে থাকে। কিন্তু কথা শেষ হলে মীরা সেখানেই বমি করে দেয়। এদিকে জেলে আমাদের কালীকে দেখানো হয়। সে নিজের করা ভুল নিয়ে এতটা পস্তাচ্ছিল যে সে জেলে আত্মহনন করে নেয়। এরপরই দেখানো হয় ভোলা সহ সবাই খাবার খাচ্ছে। মীরা তখন ব্যাকগ্রাউন্ডে বলতে থাকে, এই পরিবারের একটা অদ্ভুত নিয়ম আছে, যুদ্ধে যাওয়ার আগে কচি পাঠা কেটে তার মাংস দিয়ে ভাত আর গলা অব্দি মদ খাওয়া। ওদের কাছে এটা একটা উৎসবের মতো। 10 দিন আগেও আমার কাছে এই পৃথিবীটা অচেনা ছিল, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার ভেতরের মানুষটা হয়তো আস্তে আস্তে এদের মতো হয়ে যাচ্ছে। এরপর সাবিত্রী সবাইকে বলে, মানিক একটা কথা বলতো, 100টা গুলি এদিক ওদিক না ছড়িয়ে সময় নিয়ে একটা গুলি করো, সেটা যাতে নিশানা মতো লাগে। এরপর ভোলা যখন চলে যাচ্ছিল তখন মীরা তাকে শুভর বন্দুক দেয় যাতে তাদের কাজে লাগে। এরপর তারা সবাই সেই জায়গায় চলে আসে যেখানে আজকে মেয়েগুলোকে ডেলিভারি করার কথা ছিল। নীলমণির লোকেরা যখন মেয়েগুলোকে নিয়ে যাবে তখনই ভোলা তাদের উপর বন্দুক চালাতে থাকে। ভয় পেয়ে ছেলেগুলো নিজেদের হাত থেকে বন্দুক রেখে দেয়, আর তখনই গাড়ি থেকে মীরা সহ বাকি সবাই নেমে আসে। এদিকে পাহাড়ে প্রতিটা জায়গায় নীলমণির লোকেরা তন্ন তন্ন করে আদিত্যকে খুঁজছিল। তখন মীরাকে তাদের একটা লোক ফোন করে বলে, এরা আদিত্যকে খুঁজতে খুঁজতে এখানেও চলে এসেছে, হয়তো আমরা আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। অন্যদিকে নীলমণি তার লোকেদের ফোন করলে সেই লোকেরা বলে, আমরা খুব তাড়াতাড়ি লিপচাকের কাছে মেয়েদের পৌঁছে দিব, তুমি চিন্তা করো না। মীরা তখন ভোলাকে বলে, আমার এখনই পাহাড়ে যেতে হবে, তুমি মায়ের সাথেই থাকো, দেখবে এই লোকগুলো যাতে পালাতে না পারে। এদিকে আমাদের রুচিকে দেখানো হয়, সে আদিত্যর জন্য খাবার নিয়ে আসে, কিন্তু দেখে আদিত্য আগের প্লেট ভেঙে রেখে দিয়েছে। রুচি সেগুলো উঠিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়, আর সেখানে থাকা একটা লোককে আদিত্যকে খাইয়ে দিতে বলে। তখন দেখা যায় আদিত্যর হাতের পেছনে ছোট একটা কাচের টুকরো আছে, সে সেটা দিয়ে তার হাতের রশি খোলার চেষ্টা করছে। এদিকে আমাদের সাবিত্রীকে দেখানো হয়, সে মীরাকে বলে, আমাদের নীলমণিদের থেকে বদলা নিতেই হবে, এতে যদি তাদের মারতে হয় তাহলে আমরা এটা করতেও রাজি আছি। এরপর মীরা, কঙ্কনা আর ঝুমা বেরিয়ে পড়ে পাহাড়ের উদ্দেশ্যে, কিন্তু তারা সেই জায়গায় গিয়ে দেখে রুচি সেখানে নেই, আদিত্যও নেই। এটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। মীরা আবারও শহরের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আদিত্যকে দেখা যায় জঙ্গল দিয়ে যেতে যেতে সে একটা রাস্তায় ওঠে, আর সেখানে একটা গাড়িতে উঠে শহরের উদ্দেশ্যে রওনা হয়। এরপরই দেখা যায় ভোলার লোকেরা বসে বসে ড্রিঙ্ক করছিল। তখন নীলমণির একটা ছেলে বলে, আমার খুব বাথরুম পেয়েছে, তাড়াতাড়ি যেতে হবে। তাই ভোলার সেই ছেলেটা তাকে নিয়ে যায়, আর যেহেতু ছেলেটা ড্রিঙ্ক করা ছিল তাই নীলমণির সেই লোক সেই ছেলেটাকে মেরে লিপচাকে ফোন করে আর বলে, ওই 4 বিধবা মেয়েগুলোকে আটকে রেখেছে, তাই ডেলিভারি করতে পারছি না, কিন্তু তাদের একটা মেয়ে পাহাড়ে আছে। লিপচা রুচির লোকেশন জিজ্ঞেস করে নেয়। এদিকে মীরার বাকি দুজন মিলে পাগলের মতো আদিত্যকে খুঁজে যাচ্ছিল। শঙ্করও সেখানে থেকে আদিত্যকে খুঁজছিল। অন্যদিকে ভোলা যখন মীরাকে ফোন করে জানায় সেই ছেলেগুলো এখান থেকে পালিয়ে গেছে, তার তো অনেক রাগ হয়। মীরা এখন বুঝতে পারছিল না সে কি করবে, সবকিছু ধীরে ধীরে তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এরপর আমাদের পুলিশকে দেখানো হয়, সে কালীর বডির সামনে দাঁড়িয়েছিল। কনস্টেবল তাকে বলে, যদি কালীর বডি কেউ শনাক্ত করতে না আসে তাহলে আমরা বেওয়ারিশ লাশ হিসেবে ধরে নিব। এদিকে নীলমণি আর গৌতম একসাথে বসে কথা বলছিল। নীলমণি গৌতমকে বলে, আমার মেয়ে আর জামাই মারা যাওয়ার পর আমার নাতি আমার একমাত্র সম্বল, তাই আমার তাকে পেতেই হবে। গৌতম জিজ্ঞেস করে, তুমি কি এখনো আমাকে সন্দেহ করছো? নীলমণি বলে, আমি এখন তোমাকে সন্দেহ করি না। তখনই সে শঙ্করকে ফোন করে আর জিজ্ঞেস করে সে কি করছে। শঙ্কর বলে, আমি মোমো খাচ্ছি। নীলমণি তখন তাকে গালি দিয়ে বলে, তোমার নাকের নিচ দিয়ে ওই বিধবাগুলো শিপমেন্ট আটকে রেখেছে, আমার নাতিকে কিডন্যাপ করেছে, আর তুমি এখন মোমো খাচ্ছ। এই বলেই সে ফোন কেটে দেয়। এসব কথা শুনে শঙ্করের তো খুব গায়ে লাগে। এদিকে আমাদের মীরাকে দেখানো হয়, সে ঝুমাকে ফোন দিয়ে বলে, আদিত্যকে পেয়ে গেছি, তুমি তাড়াতাড়ি গাড়ি এদিকে নিয়ে আসো। এরপর ঝুমা গাড়ি নিয়ে আসলে তারা আবারও আদিত্যকে কিডন্যাপ করে নেয়। এরপর আমাদের সেই পুলিশকে দেখানো হয়, সে রানীর খোঁজ করতে যায়, কিন্তু সে রানীকে সেখানে পায় না। এদিকে আমরা তখন রানীকে দেখি, তাকে ভোলার লোকেরা সাবিত্রীর কাছে নিয়ে আসে। সাবিত্রীর তো প্রথমে তাকে দেখেই কালীর কথা মনে পড়ে যায়, যে কিভাবে সে তাদের পুরো পরিবারকে মেরে ফেলেছিল। কিন্তু এরপর সে তাকে খুব আদর করে আর খেতে যেতে বলে, কারণ তার তো দোষ নেই। কঙ্কনা তাকে খাবার দেয়। এদিকে মীরাদের দেখানো হয়, মীরা আর ঝুমা আদিত্যকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। আদিত্য তাদের বলতে থাকে, আমার দাদা তোমাদের ছাড়বে না। মীরা তার লোকেদের বলে, বন্দুক বের করে রেখো, এ ছেলেটা বেশি কথা বললে তাকে মেরে ফেলো। অন্যদিকে আমাদের লিপচাকে দেখানো হয়, সে তার লোকেদের নিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে আদিত্যকে আগে কিডন্যাপ করে রাখা হয়েছিল। আর এদিকে শঙ্করও খবর পেয়ে যায় আদিত্য কোথায় আছে। এরপর মীরা যখন আদিত্যকে নিয়ে আবারও সেই জায়গায় আসে তখন সে দেখতে পায়
লিপচা আগে থেকেই সেখানে বসে আছে। লিপচা এবার মীরা আর ঝুমাকে চেয়ারের সাথে বেঁধে নেয়। সে মীরাকে বলে, কিছুদিন আগে তুই আমার একটা লোকের আঙুল কেটে নিয়েছিলি, এবার আমিও তোর সাথে এটাই করব। এই বলে সে মীরার একটা নখ উঠিয়ে ফেলে। মীরা তো ব্যথায় কাতরাতে থাকে। এরপর সে বলে, আমি আমার চোখের সামনে নিজের শ্বশুর দেবর ভাসুর স্বামী সবাইকে মরতে দেখেছি, তাদেরকে খুন হতে দেখেছি। আমার পেটের একটা বাচ্চা আছে, তুই আমাকে মেরে ফেললে আমার পেটের বাচ্চাও মারা যাবে। আমি তোর 2টা শিপমেন্ট আটকেছি, তোর কি মনে হয় আমি আরো আটকাতে পারবো না? ক্ষতি কিন্তু আমার থেকে বেশি তোরই হবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদের শঙ্করকে দেখানো হয়। সে তার লোকেদের নিয়ে আদিত্যকে উদ্ধার করতে চলে আসে। কিন্তু এখানেই আসে সব থেকে বড় টুইস্ট। দেখা যায় লিপচা আদিত্যর মাথায় বন্দুক ধরে আছে আর মীরা তার পেছন পেছন বেরিয়ে আসছে। আমাদের তখন ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মীরা লিপচাকে বলেছিল, তোমার শিপমেন্টের মেয়েরা আমার কাছে আছে, আমাকে 2 দিন সময় দাও, আমার লোকেরা তোমার কাছে মেয়েদের পৌঁছে দিবে। তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার 2 কোটি টাকার লস না, পুরো 5 কোটি টাকার লস হবে। মূলত এই কারণেই লিপচা এখন মীরার সাথে হাত মিলিয়ে নিয়েছে। এরপরে শঙ্কর মীরা আর লিপচাকে একসাথে দেখে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পথে সে রুচি আর তাদের সেই লোকটাকে দেখতে পায়। সে সেই লোকটাকে অনেক মারধর করে আর রুচিকে নিয়ে সেখান থেকে চলে যায়। একটু পরই লোকটাকে হসপিটালে নিয়ে আসা হয়। ভোলা তাকে দেখে খুব ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে নিজের বাবার মতোই তাকে ভালোবাসতো। এদিকে কঙ্কনা বারবার ঝুমার থেকে রুচির ব্যাপারে জিজ্ঞেস করছিল। তখন মীরা ফোন করে বলে, রুচিকে এখনো পাওয়া যায়নি। এই কথা শুনে কঙ্কনা অনেক বেশি কান্না করতে থাকে। এদিকে শঙ্করকে দেখানো হয় রুচিকে সে বেঁধে রেখেছিল। গৌরব রুচিকে দেখেই তাকে মারার চেষ্টা করছিল তার ছেলের বদলা নেওয়ার জন্য, কিন্তু নীলমণি বলে, ওকে দিয়ে আমি আমার আদিত্যকে পাবো, তাই এখন রুচিকে মরতে দেওয়া যাবে না। এরপর আমাদের লিপচাকে দেখানো হয়। সে মীরাকে ফোন করে বলে, আমার শিপমেন্ট তাড়াতাড়ি পৌঁছে দাও, আমি তোমাকে অ্যাডভান্স দিয়ে দিব। মীরা বলে, আমার অ্যাডভান্স টাকা লাগবে না, আগে তুমি আমাকে ফুল পেমেন্ট করবে, তারপর আমার ছেলেগুলো তোমাকে শিপমেন্ট পৌঁছে দিয়ে সেখান থেকে চলে আসবে। এরপর আমাদের কঙ্কনাকে দেখানো হয়। সে একটা বন্দুক নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় তার মেয়েকে উদ্ধার করার জন্য, কিন্তু বাড়ির সবাই তাকে আটকে নেয়। তখনই সে অজ্ঞান হয়ে যায়। একটু পরে নীলমণি তাদের বাড়িতে আসে আর সাবিত্রীর পায়ের সামনে হাঁটু গেড়ে বসে আর বলতে থাকে, আমার নাতি ছাড়া আমার কাছে কিছুই গুরুত্বপূর্ণ না, তুমি আমার নাতিকে ফিরিয়ে দাও সাবিত্রী। সাবিত্রী প্রথমে না জানার ভান করে। তখন নীলমণি তাকে বলে, জানো তোমার বৌমা মীরা হিউম্যান ট্রাফিকিং এর সাথে জড়িয়ে আছে, সে লিপচাকে শিপমেন্ট পৌঁছে দেওয়ার কথা বলেছে। এই কথা শুনে সাবিত্রী অবাক হয়ে যায়। নীলমণি সাবিত্রীকে বলে, গতবার শঙ্কর আমাকে বলছিল রুচিকে গাড়ির সাথে বেঁধে এখানে নিয়ে আসতে, তারপর তোমাদের মেরে ফেলতে, কিন্তু আমি সেটা করিনি, কারণ আদিত্য ছাড়া আমার কাছে আর কেউ আপন না, তাই তোমরা তোমাদের রুচিকে নিয়ে যাও, আমাকে আমার আদিত্য ফিরিয়ে দাও। সাবিত্রী তখন রাজি হয়ে যায়, যেটা দেখে মীরা অনেক বেশি অবাক হয়। নীলমণি সেখান থেকে চলে গেলে সাবিত্রী মীরাকে বলে, আমি কখনোই ভাবতে পারিনি তুমি পাচারকারীদের সাথে হাত মেলাবে, তুমি এমনটা কেন করলে? মীরা বলে, খারাপের সাথে লড়তে হলে খারাপ সাজতে হয়। সাবিত্রী বলে, কিন্তু মানিক বেঁচে থাকলে এটা কখনোই করতো না। মীরা বলে, তার কারণেই তো বাবা এখন বেঁচে নেই, আমি যা করছি ভেবে চিন্তে করছি। কিন্তু সাবিত্রী তাকে বলে, এটা আমার বাড়ি, এখানে আমি যা বলবো তাই হবে। এদিকে আমাদের ভোলাকে দেখানো হয়। তার একটা ছেলে তাকে বলছিল, কালকে লিপচার সামনে মীরা বৌদি তোমাকে অনেক অপমান করেছে, সে চাইলে তোমাকে সবার সামনে এভাবে অপমান নাও করতে পারতো, কিন্তু তুমি এভাবে চুপ করেছিলে কেন? ভোলা বলে, আমি সময়ের উত্তর সময়ে দিতে পছন্দ করি, আমারও দিন আসবে। যাকে পরের দিনই দেখা যায় শঙ্করের লোক রুচিকে আর মীরার লোক আদিত্যকে নিয়ে একটা জায়গায় চলে আসে। দেখা যায় সবকিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎই ভোলা আর তার লোকেরা এখানে থাকা সবাইকে বন্দুক দেখিয়ে আদিত্যকে নিয়ে চলে যায়। সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল। একটু দূরে গিয়ে ভোলা নীলমণিকে ফোন দেয় আর বলে, তোর নাতি এখন আমার কাছে আছে, তোর সাথে এখন সরাসরি আমার খেলা হবে, আর মাঝখানের এই বিধবাগুলোর সাথে তোর যা করার কর, আমার কোনো আপত্তি নেই। অন্যদিকে ব্যাকগ্রাউন্ডে মীরা আমাদের বলছিল, শঙ্করের গুলি আর আমাদের মাঝে এখন কোনো ঢাল ছিল না। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে ভোলাকে দেখানো হয়, সে কাউকে ফোন দিয়ে বলে, এখন রাজা বদলানোর সময় এসে গেছে। এরপর আমাদের আরো একটু পেছনের দৃশ্য দেখানো হয়, যেখানে শঙ্কর মীরার মাথায় বন্দুক ধরেছিল। তখন ভোলা এখানে আসে আর নীলমণি তাকে টাকার ব্যাগ দেয়। ভোলা তো টাকা গুনছিল, তখনই হঠাৎ শঙ্কর মীরাকে গুলি করে দেয়। তবে দেখা যায় এই সবকিছু মীরার স্বপ্ন ছিল। নীলমণির লোকেরা তাদের একটা জায়গায় বেঁধে রেখেছিল। এদিকে ভোলাকে দেখানো হয় সে আদিত্যর একটা ভিডিও করে নীলমণিকে পাঠায়। এরপর নীলমণি সেই পুলিশকে ডাকে আর তাকে এই ভিডিওটা দেখায়। পুলিশ জিজ্ঞেস করে, বিধবাগুলো কোথায়? নীলমণি বলে, তাদের আটকে রেখেছি। গৌতম বলতে থাকে, বিধবাদের আগে মারো, তারপর আদিত্যকে খুঁজে পাওয়া যাবে। নীলমণি বলে, ভোলা আমার নাতিকে এখান থেকে তুলে নিয়েছিল, আমি তাকে পাওয়া ছাড়া কাউকে কোনো কাজ করতে দিব না, এখানেই বসে থাকবো। তখন সেই পুলিশ বলে, ভোলা এখন তার বস্তিতে আছে, আমরা সেখানে গেলে বস্তির লোকেরা আমাদের উপর হামলা করবে, যদি আমি এখন পুলিশ নিয়ে যাই
তাহলে আপনার নাতির ক্ষতি হতে পারে। তাই ভোলাকে বস্তি থেকে বের করে আনার উপায় হলো সেই বিধবাগুলো। আমি আপনার নাতিকে আপনার কাছে এনে দিব। এরপর সেই বিধবাগুলো বা ভোলাকে আপনি কি করবেন সেটা আপনার কাজ। এরপর গৌতম ঝুমার কাছে গিয়ে বলে, আমার ছেলে তোমাকে ভালোবাসতো, তাহলে তুমি তাকে কেন মেরেছো? ঝুমা বলে, আপনার ছেলে আমার স্বামীকে মেরেছে। গৌতম বলতে থাকে, তাহলে আমি এখন তোমাকে মারবো। মীরা তখন বলে, আপনার ছেলেকে আমি মেরেছি। গৌতম এটা শুনে তাকে গুলি করতে যাবে, তখনই নীরমণি এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। তখন সেই পুলিশ সেখানে এসে মীরাদের বলে, আমাদের এখানে যখন শুটিং হয় তখন বাইরে থেকে বিভিন্ন লোককে এনে বলা হয় যেন এখানে অনেক লোক জড়ো হয়, তাদেরকে বলা হয় এক্সট্রা। আর আপনাদের এই মুভিতে ভোলা ভিলেন, নীরমণি হিরো, আর আপনারা হলেন সেই এক্সট্রা ক্যারেক্টার্স। কিন্তু আমি আপনাদের একটা চান্স দিতে চাই। ভোলা আপনাদের কাছের লোক, তাই এখন ভাবুন তাকে বস্তি থেকে বের করে আনার জন্য কি করা যায়। তখন মীরা বলে, না না, ভোলা এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে নানাকে। নানা হলো তার পাতানো বাবা, অর্থাৎ যার সাথে এতদিন রুচি ছিল। পুলিশ গিয়ে এই কথা নীরমণিকে জানায়। এদিকে দেখা যায় ভোলা সেই লিপচাকে শিপমেন্ট পাঠিয়ে দিতে রাজি হয়ে যায়, যার কারণে লিপচা তাকে পেমেন্ট করে দেয়। ভোলা তার লোকেদের বলে, আমার জন্য টাকা ক্যাশ করে নিয়ে আসো, আমি নানাকে নিয়ে আসছি। কিন্তু যখন হসপিটালে নানাকে নিতে যায় তখন দেখে নানা সেখানে নেই। তখনই তার মোবাইলে নীরমণি একটা ভিডিও পাঠায় যেখানে তারা নানার গলায় ছুরি ধরেছিল। শঙ্কর ফোন করে ভোলাকে আদিত্যকে নিয়ে সেই জায়গায় চলে আসতে বলে। ভোলাও সেখানে চলে আসে। অবশেষে নীরমণি আদিত্যকে পেয়েই যায়। এরপর তারা তাদের লোককে বলে ভোলা সহ এখানে থাকা সবাইকে মেরে ফেলতে। তখন তারা ভোলার দিকে বন্দুক তাক করলে ভোলা তাদের বলে, সব টাকা আমার গাড়ির পেছনে আছে। সেই লোকগুলো দেখে সত্যি সত্যি গাড়ির পেছনে টাকা আছে, যেটা দেখে তারা সবাই এখন ভোলার পক্ষে হয়ে যায় আর সবাই নীরমণির দিকে বন্দুক তাক করে। এখানে আসে সব থেকে বড় টুইস্ট। আসলে এই সবকিছু মীরা আর ভোলার প্ল্যান ছিল। আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মীরা ভোলাকে বলতে থাকে, নীরমণিকে এভাবে জিততে দেওয়া যাবে না। ভোলা বলে, তাদের হারাতে হলে আমাদের তাদের লোককেই কাজে লাগাতে হবে। যেমন তারা আমাদের কালীকে কিনেছিল, আমরা তাদের শিবাকে কিনবো, তবে তার জন্য অনেক টাকা লাগবে। মীরা বলে, টাকার জন্য আমাদের কিছুক্ষণ সময় লাগবে, তাই এখন আমাদের হাতে একটাই সুযোগ আছে, তোমাকে আমাদের শত্রু হতে হবে। নীরমণি আমাদের শত্রু, কিন্তু তুমি আমাদের সব থেকে বড় শত্রু হবে, তাহলে নীরমণির পুরো মনোযোগ তোমার দিকে থাকবে। ভোলা বলে, এই সবকিছুর মাঝে নীরমণি যদি আপনাদের মেরে ফেলে? মীরা বলে, মারতে পারবে না, কারণ তোমাকে বস্তি থেকে বের করার একমাত্র টোপ আমি হব। ভোলা তখন বলতে থাকে, কিন্তু টাকার জন্য লিপচার শিপমেন্ট দিতে হবে। মীরা বলে, আগে টাকা নাও, তারপর ওদের দেখে নেব। এরপর আমাদের সেই দৃশ্য দেখানো হয় যখন ভোলা শিবাকে ফোন দিয়ে বলেছিল রাজা বদলানোর সময় এসে গেছে। কাহিনী বর্তমানে আসে। আদিত্যকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তখন মীরা শঙ্করের হাত থেকে বন্দুক নিয়ে বলে, তোমাকে মারার জন্য আমার এখানে থাকার প্রয়োজন নেই, কিন্তু আমি থাকতে চাই, কারণ আমিও দেখতে চাই তুমি কিভাবে কষ্ট পেতে পেতে মরো। তখন ভোলা শঙ্করকে গুলি করে মেরে ফেলে। মীরার তখন মনে পড়ে যায় কিভাবে তার চোখের সামনে অর্জুনকে মারা হয়েছিল। এরপর গৌতম পুলিশকে বলে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো, নিজের ফোর্স ডাকো। তখনই পুলিশ তাকে একটা থাপ্পড় মারে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মীরা তার সাথে দেখা করে সবকিছু আগে থেকেই প্ল্যান করেছিল। এরপর তার কাছে সব পাচারকারী মেয়েকে দিয়ে দিয়েছিল। বর্তমানে মীরা গৌতমকে বলে, তোমার কাছে দুইটা অপশন আছে, প্রথম শঙ্কর আর নীরমণিকে মারার অপরাধে জেলে চলে যাও, আর না হলে তাদের মতো মরে যাও। গৌতম কিছুই বলছিল না। তখন ভোলা নীরমণিকে মারতে যায়, কিন্তু সাবিত্রী তাকে বলে, ওকে আমি মারবো। সাবিত্রী নীরমণির দিকে বন্দুক তাক করে, কিন্তু নীরমণি তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চায়, তবে এবার সেটা আর কাজে দেয় না। মীরা সাবিত্রীর পাশে এসে দাঁড়ায় আর নীরমণিকে গুলি করে মেরে ফেলে। আর ওইদিকে আমাদের দেখানো হয় মীরা লিপচার কাছে মহিলাদের পাঠিয়েছিল, কিন্তু তারা সবাই ছিল পুলিশ ফোর্সের মহিলা। তারা তখন সবাই মিলে লিপচাকে ধরে ফেলে। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। আমাদের কিছু মাস পরের দৃশ্য দেখানো হয়। মীরা বসেছিল, তখনই তার ফোনে একটা কল আসে। অপর পাশের মানুষটা বলতে থাকে, আমি মার্শাল বলছি, তোমার ছেলে পুরো তার বাবার মতো হয়েছে, কিন্তু একটা কথা, সবসময় ছেলেকে কাজের মাসিদের সাথে ছেড়ে দিবেন না, নিজেও একটু সময় দিন। মানে এবার মীরার ছেলে কিডন্যাপ হয়ে গেছে। হ্যাঁ, এতদিনে মীরার বাচ্চাও হয়ে গেছে আর তাকে কেউ কিডন্যাপও করে নিয়েছে। তাই এখন মীরা আবারও তার গার্ডেন নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তখনই দেখা যায় তার ছেলে একজন মাসির কোলে আছে। তখন সেই মার্শাল আবারও মীরাকে কল দেয় আর বলে, এত তাড়াতাড়ি ভয় পেলে কি হবে, লিপচাকে আপনি মেরেছেন, তাই আপনার সাথে দেখা তো করতেই হবে। এটা বলেই সে শয়তানের মতো হাসতে থাকে। আর তখনই স্ক্রিনে লেখা ওঠে সি ইউ সুন। আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। কিন্তু শেষের এই মার্শালটাকে আর কেনই বা সে মীরার সাথে এরকমটা করছে? সে কি তবে লিপচারই কোনো লোক যে এখন তার হয়ে মীরাদের উপর প্রতিশোধ নিতে চাইছে? তাছাড়া মীরারাই বা এবার কি করবে? এই নতুন শত্রুর সাথে তারা কিভাবে লড়বে? তারা কি পারবে নীরমণির মতো এই নতুন শত্রুকেও চিরতরে শেষ করতে? সেই সবই আমরা জানতে পারবো এর পরবর্তী সিজনে। আর এর পরবর্তী সিজন যখন আসবে তা আমি অবশ্যই আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প।
যেখানে 4 বিধবার চরম সাহসিকতার গল্প ফুটিয়ে তোলা হয়েছে। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।